আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় 4 সাংবাদিক সহ নিহত 16। জানিয়ে দেব বেন গুরিয়নের ড্রোন হামলা, গাজায় আগ্রাসনের প্রতিশোধ ইয়েমেনের। এরপর রয়েছে নেতানিয়াহুর বিদায় চান 57 ভাগ ইসরায়েলি। সর্বশেষ থাকছে গাজার পথে গ্রেটার যা বলল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলি হামলায় 4 সাংবাদিক সহ নিহত 16। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার 4 সাংবাদিক সহ অন্তত 16 জন নিহত হয়েছে, জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। যেটা জানিয়েছে গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে সাংবাদিকদের উপর অপ্রত্যাশিত এক হামলার ঘটনা ঘটে। সেখানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তারা একটি অস্থায়ী তাঁবু স্থাপন করেছিল। সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অ্যাংলিকান গির্জার মাধ্যমে পরিচালিত এই হাসপাতালটিতে এটি নিয়ে অষ্টমবারের মতো হামলা চালানো হলো। হামলায় 3 জন সাংবাদিক ঘটনাস্থলেই নিহত হন। একসময় হাসপাতালের ওই প্রাঙ্গণের যেখানে সুন্দর একটি বাগান ছিল, সেখানে তার মৃতদেহের ছিন্ন ভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অপর সাংবাদিকের পরে মৃত্যু হয়। এই ঘটনায় একজন জ্যেষ্ঠ সাংবাদিকও গুরুতর আহত হয়েছিল। আল আহলি হাসপাতালে তার জরুরি অস্ত্রোপচার করা হচ্ছে। পর্যাপ্ত চিকিৎসা সরবরাহ না থাকা সত্ত্বেও চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। হাসপাতালটিতে ইসরায়েলি ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে অনেক তারকাটা ও ধাতুর টুকরা থাকায় প্রাণঘাতী হয়। ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরিত হওয়ার পর এসব শার্পনেল শরীর ছিদ্র করে বের হয়ে যায়, ফলে ব্যাপক রক্তক্ষরণে আহতদের মৃত্যু হয়। এই হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। এদিকে ইসরায়েল ঘোষণা করেছে তারা গাজা থেকে ইসরায়েলি আমেরিকান দ্বৈত নাগরিক 2 জিম্মির লাশ উদ্ধার করেছে। 2023 সালে অক্টোবরে হামাস ইসরায়েল যে হামলা চালিয়েছিল, ওই সময় গাদি হাগি ও তার স্ত্রী জুডি ওয়ানস্টাইন হগি নিহত হন। হামাস তাদের মৃতদেহ গাজায় নিয়ে গিয়েছিল। গাজায় এখনও হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে 56 জন জিম্মি বন্দী আছেন, তবে তাদের মধ্যে অর্ধেকেরও কম জীবিত আছেন বলে বিশ্বাস ইসরায়েলি কর্তৃপক্ষের। গাজায় ত্রাণ বিতরণে নিযুক্ত যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি বেসরকারি সংস্থা টানা দ্বিতীয় দিনের মতো তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। ইসরায়েলি বাহিনীর একাধিক প্রাণঘাতী গুলির ঘটনার পর বুধবার তারা তাদের কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে। বেন গুরিয়নের ড্রোন হামলা, গাজায় আগ্রাসনের প্রতিশোধ ইয়েমেনের। ইসরায়েল অধিকৃত তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সফল ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই হামলাকে তারা গাজার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছেন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, ইসরায়েলের দখলকৃত জাফা নগরীর বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে 2টি ইয়াভা ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজার ফিলিস্তিনি জনগণের উপর চালানো গণহত্যার অপরাধে জবাইয়ের এই হামলা চালানো হয়েছে। অবরোধ ও আগ্রাসন বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনি বাহিনী। বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলতেই থাকবে। দখলদার ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর গাজার প্রতিরোধ বাহিনীর আল আকসা স্ট্রম নামে আকস্মিক হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ইসরায়েল গাজায় ধ্বংসাত্মক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে। টানা 20 মাসে অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত 54,600 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এমন প্রেক্ষাপটে আনসারুল্লাহ নেতৃত্বাধীন ইয়েমেনি সরকার খোলাখুলিভাবে ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন ঘোষণা করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ান এবং হামলা চালাতে থাকে। এদিকে ইসরায়েলি বা মার্কিন সূত্র এখনও হামলার সত্যতা স্বীকার বা প্রত্যাখ্যান করেনি। তবে এটি সত্য হলে বেন গুরিয়ন বিমানবন্দরের হামলা একটি বড় প্রতীকী ও কৌশলগত চ্যালেঞ্জের ফলে বিবেচিত হবে। অন্যদিকে ইয়েমেনের এই ধারণা হামলার মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী জোটের সামরিক সক্ষমতার ইঙ্গিত বহন করে। নেতানিয়াহুর বিদায় চান 57 ভাগ ইসরায়েলি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে বিদায় দিতে আগাম নির্বাচন চান 57% ইসরায়েলি। ইসরায়েল ভিত্তিক সম্প্রচার মাধ্যম চ্যানেল
12 এর উদ্যোগে দেশজুড়ে পরিচালিত এক জরিপে তথ্য জানা গেছে। জরিপে যারা নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের বক্তব্য, নেতানিয়াহু গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মি ও গাজার উপত্যকা শাসনকারী গোষ্ঠী হামাসকে নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সেখানে অভিযান শুরু করেছিলেন। কিন্তু 1.5 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলা সত্ত্বেও হামাসকে ধ্বংস করা যায়নি এবং সব জিম্মিকেও এখনও ফেরত পাওয়া যায়নি। ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে মোট আসন সংখ্যা 120টি। তাই কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে অন্তত 61টি আসনে জয়ী হতে হবে সেই দল বা জোটকে। জরিপের ফলাফল বলছে, এখন যদি ইসরায়েলি নির্বাচন হয় তাহলে নেসেট সবচেয়ে বেশি আসন পাবে এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের নেতৃত্বাধীন রাজনৈতিক দল নিউ রাইট পার্লামেন্টে 24 আসনে জয়ী হবে বলে দলটি। এরপরেই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকবে যথাক্রমে নেতানিয়াহু নেতৃত্বাধীন দল লিকুদ পার্টি এবং ইয়ার গোলানের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি। জরিপের ফলাফল আরো বলেছে যে বড় 3 দলের মধ্যে 58টি আসন ভাগাভাগির পর বাদবাকি আসনগুলোর মধ্যে আর দেরির নেতৃত্বাধীন শেষ পার্টি পাবে 10 আসন। অ্যাভিগেটর লিবারমানের নেতৃত্বাধীন ইসরায়েল বেহিতুন পার্টি পাবে 10 আসন। সাবেক প্রধানমন্ত্রী ইয়াহির লাপিদের নেতৃত্বাধীন ইয়েশ আদি পার্টি পাবে 9 আসন। ইয়জ্জাহাক গোল্ডেন পের নেতৃত্বাধীন ইউনাইটেড তোরা জুডাইজম পাবে 8 আসন। ইতামার বেন গিবরের নেতৃত্বাধীন ওজ্জা ইহুদি পার্টি পাবে 8 আসন। এছাড়া বেনি গান্টজের নেতৃত্বাধীন ন্যাশনাল ইউনাইটেড পার্টি পাবে 7 আসন এবং হাদাসতাল এবং ইউনাইটেড আরব পাবে 5টি করে আসন। অর্থাৎ জরিপের ফলাফল থেকে বোঝা যাচ্ছে যে ইসরায়েলের নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তার ভাটা পড়েছে বটে, কিন্তু এই মুহূর্তে কোনো দলের নির্বাচনে জিতে এককভাবে সরকার গঠন করার মতো জনপ্রিয়তা নেই। গাজার পথে গ্রেটা, যা বলল ইসরায়েল। 22 বছর বয়সী সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ ম্যাডলিন নামক এক নৌযানে চড়ে যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যাত্রা করেছেন। নৌযানটি মূলত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত। এতে গাজার সাধারণ নাগরিকদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী বহন করা হচ্ছে। এদিকে গ্রেটার গাজা অভিমুখে যাত্রার খবর ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি এক শীর্ষ সামরিক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন তারা গ্রেটার এই নৌযান গাজায় পৌঁছানো বা ঠেকাতে প্রস্তুত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেপ্রিন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ লন্ডনকে বলেন, এক্ষেত্রেও আমরা প্রস্তুত। সম্প্রতি বছরগুলোতে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অনুযায়ী কাজ করব। তবে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ নিতে পারে সেই বিষয়ে তিনি বিস্তারিত বলেননি। 2023 সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের আগ্রাসন রীতিমতো ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত হওয়া গাজা উপত্যকার উপর টানা 90 দিনেরও বেশি সময় ধরে অবরোধ চালিয়ে আসছে। মূলত 2007 সাল থেকে এই অঞ্চলটি স্থল, জল ও আকাশপথে অবরুদ্ধ। 2023 সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত 54,600 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তারপরও টানা 3 মাসের অবরোধে পুরো গাজা উপত্যকা এখন দুর্ভিক্ষের কবলে। এই অবস্থায় বসে থাকতে পারেনি সুইডিশ জলবায়ুকর্মী 22 বছরের তরুণী গ্রেটা। নিরীহ গাজাবাসীর জন্য পানিপথে ছুটেছেন ত্রাণ নিয়ে। তার ত্রাণবাহী নৌযানে রয়েছে দুধ, প্রোটিন বার, শিশু খাদ্য, ডাইপার, আটা, চাল, পানি পরিশোধন যন্ত্র, স্বাস্থ্য বিষয়ক সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম। এই যাত্রায় গ্রেটা থুনবার্গ ছাড়াও আছেন 12 জন আন্তর্জাতিক শান্তিকর্মী, যার মধ্যে গেমস অফ থ্রোনস অভিনেতা লিয়াম ক্যামিংহ্যামও রয়েছে। এই ফ্লোটিলা মিশনকে তারা বলেছে ইসরায়েলের অবৈধ অবরোধ ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে অহিংস সরাসরি প্রতিরোধ। এদিকে ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর থেকে যাত্রা শুরুর পর গ্রেটার নৌযানকে ড্রোন দিয়ে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে অংশগ্রহণকারীরা। ধারণা করা হচ্ছে এটি গ্রিক কোস্টগার্ডের ড্রোন। নিরাপত্তার জন্য তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে।